This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. আজ নিজের এজলাসে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রশ্ন করেন, রাজ্যপাল কেন ঘোষণা করছেন না যে রাজ্যের সাংবিধানিক পরিকাঠামো ভেঙে পড়েছে। বিকেলে কল্যাণীতে একটা অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি। সেখানে বিচারপতি গাঙ্গুলি বলেছেন, সংগঠিতভাবে তদন্তকারীদের ওপর হামলা হয়েছে। যার খোঁজে ইডি গেছিল তাকে রাত 12টার মধ্যে হাজির হওয়ার নির্দেশ দেওয়া উচিত। দেখুন, আজকের দিনে এই যাবতীয় যা যা এখনও অবধি ঘটেছে, মানে গোটা ব্যাপারটা অভূতপূর্ব, এটা নিয়ে কোনো সংশয় নেই। এইভাবে ইডি বা সিবিআইয়ের মতো সংস্থা, তদন্তকারী সংস্থা, তারা এতদিন ধরে রাজ্যের আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে। বীরভূম থেকে শুরু করে এই বর্ধমান সব জায়গায় ঢুকে ঢুকে পড়ছে। সেই সংস্থা তারা সিআরপিএফ, এমনিতে আমরা সচরাচর শুনে থাকি যে সিআরপিএফ যেখানে যাচ্ছে, কেন্দ্রীয় বাহিনী নামছে, মানে সেটা হচ্ছে আলটিমেট আর কি আমাদের কাছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত নড়বড়ে অবস্থায় চলে গেলে বা কোনো কারণে সেটা হাতের বাইরে চলে যেতে পারে, এরকম পরিস্থিতির সৃষ্টি হলে তখনই তো কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ করানো হয়। এগুলো আমরা দেখেছি। এবার সেই জায়গাটার থেকে আমরা এটাও দেখে ফেললাম যে ও সমস্ত যাদের আমরা এত আলটিমেট ভয়ের বস্তু বলে মনে করতাম, তাদেরও তো কোথাও গিয়ে মার খেতে হলো। এটা অবশ্যই অভূতপূর্ব। এবার এটার থেকে এরকম ঘটনা যখন ঘটেছে, তখন এটা মনে হওয়াটাই খুব স্বাভাবিক যে এমন কোনো পরিস্থিতি ছিল ওখানে, বা এমন কোনো প্রয়োজন ছিল যার জন্য এরকম একটা ঘটনা ঘটিয়ে ফেলতে পারলো ওখানকার মানুষজন, মানে শাহজাহানের লোকজন। খেয়াল করে দেখুন, এই সিআরপিএফের যে জওয়ানরা গেছিলেন তাদের প্রত্যেকের সঙ্গে কিন্তু স্বয়ংক্রিয় অস্ত্র ছিল। সেই অস্ত্র যদি তারা ব্যবহার করে ফেলতেন, দেখুন আক্রান্ত হলে কে কখন কি করবেন সেটা পরের কথা, কিন্তু এই যা করেছেন এই জওয়ানরা, তারা নিজেরা আক্রান্ত হয়েছেন, মাথা ফেটেছে, কিন্তু তারা ফেরত চলে এসেছেন। একটা অস্ত্র ব্যবহার হয়নি, এবং হলে কিন্তু গোটা বিষয়টা অন্য একটা লেভেলে চলে যেত। এবার এটা চলে গেলে সেটা নিশ্চিতভাবেই হয়তো রাজ্যের দিকেই যেত, মানে ওখানে যারা ছিলেন তাদের ফেভারে গোটা ব্যাপারটা চলে যেত, তাদের দিকে সমবেদনা যেত। কারণ গুলি ঠুলি তো কোথায় যায়, কার গায়ে বেঁধে, কিভাবে বেঁধে, কি করে, সেটার কোনো ইয়ত্তা নেই, কেউ আগের থেকে বুঝতে পারেন না। কিন্তু সবসময় যারা শক্তিশালী তাদের দিকেই পুরো দোষটা যায়। ফলে যদি কিছু ঘটে যেত দুর্ঘটনা, তাহলে কিন্তু নিশ্চিতভাবেই পুরো বিষয়টা অন্য মাত্রা পেয়ে যেত, এবং চাপটায় পড়তো তদন্তকারীরা, ইডি, সিবিআই বা এই কেন্দ্রীয় বাহিনী, এরাই চাপে পড়তো। সেটা হয়নি বলে, মানে অত্যন্ত হয়তো তাৎক্ষণিকভাবে এত কিছু মাথায় ছিল না ওই জওয়ানদের, কিন্তু তারা যে ধৈর্যের পরিচয় দিয়েছেন, সংযমের পরিচয় দিয়েছেন, তাতে দুটো জিনিস হয়েছে। এক, তারা আহত হয়েছেন, তাদের রক্ত চড়েছে, যেটা কোনো মতেই অভিপ্রেত নয়, কিন্তু বহু মানুষের প্রাণ টান যায়নি, এটা অন্তত একটা ভালো জিনিস। সমস্ত কিছুতে আলটিমেটলি রোমান মব বলে একটা কথা আছে না, জনতাকে খেপিয়ে দেওয়াটা খুব সহজ, তারপর জনতা কি করে তার উপরে কারোর কোনো কন্ট্রোল থাকে না, এবং তাতে যে ভুক্তভোগী হওয়াটা, সেটাও কিন্তু হচ্ছে ওই সাধারণ মানুষই। রোমান মবটা ওই জুলিয়াস সিজারকে যখন হত্যা করা হয়েছিল, তখন জুলিয়াস সিজারকে মারার পক্ষে সবাই ছিল। জুলিয়াস সিজারকে হত্যা করার পর সবাই প্রথমে উচ্ছ্বসিত হয়েছিল, কিন্তু যখন জুলিয়াস সিজারের বন্ধু গোটা বিষয়টা মানে লোকের সামনে অন্যভাবে ব্যাখ্যা করলেন যে তাদের জন্য সিজার কি করেছিলেন, সেই সিজারকে কিছু বিশ্বাসঘাতক খুন করে দিল, তখন মুহূর্তের মধ্যে সেই সাধারণ মানুষের মন ঘুরে গেছিল, এবং তারা তাদের যাবতীয় রাগ গিয়ে তখন পড়েছিল ওই যারা সিজারকে হত্যা করেছিলেন তাদের ওপর। ফলে জনতা কখন যে কোনমুখী হয়ে যায়, তাদের মানে খেপিয়ে দেওয়াটা জিনিসটা কিন্তু খুব সহজ। এটা বিভিন্ন লোকজন খুব, বিশেষ করে রাজনৈতিক নেতারা, তারা কিন্তু খুব সুন্দরভাবে করতে পারেন। আলটিমেটলি তাতে যদি কোনো ক্ষতি হয়, সেটা কিন্তু ওই সাধারণ মানুষেরই হয়। এক্ষেত্রেও যদি জওয়ানরা কিছু একটা করে বসতেন, ভুক্তভোগী হতেন সাধারণ মানুষ, সেটা হননি, সেটা একদিকে বাঁচোয়া।
কিন্তু তাতেই কিন্তু রাজ্যের ওপর গোটা চাপটা এসে পড়েছে। এবং যেহেতু ঘটনাচক্রে যার বাড়িতে এই তদন্ত করতে গেছিলেন তিনি শাসক দলের লোক, ফলে শাসক দল নিশ্চিতভাবেই খানিকটা চাপে থাকবে। এবার এই জায়গাটার থেকেই কিন্তু আবার খেয়াল করে দেখুন গোটা বিষয়টা ওই জরুরি অবস্থা যেগুলো সাম্প্রতিককালে একটু কম শোনা যাচ্ছিল, রাজনৈতিকভাবে বিশ্লেষণ করেই যেগুলো কম শোনা যাচ্ছিল, মনে হচ্ছিল যে এই জরুরি অবস্থা সংক্রান্ত বিষয় যদিও কেন্দ্রীয় সরকার এর আগে রাজ্য সরকার রাজ্যের বিজেপি নেতারা যতবারই এই দাবি তুলেছেন ততবারই কেন্দ্রীয় নেতারা কিন্তু বলেছেন যে তাদের কোনো রকম অভিপ্রায় নেই একটা নির্বাচিত সরকার এত বড় একটা ম্যান্ডেট নিয়ে এসছে তাদের বরখাস্ত করার। কারণ তাদের মাথায় নিশ্চয়ই ছিল যে এই রকম কিছু করে ফেলা মানে এই সরকারকে তো শহীদ করে দেওয়া। তারা যদি শহীদ হয়ে যান তাহলে তারা তো আদি অনন্তকাল ধরে জরুরি অবস্থা চলে না, আলটিমেটলি তো তাদের সেই নির্বাচনী রাজনীতিতেই যেতে হবে। এবং সেক্ষেত্রে যারা শহীদ হয়েছেন বাংলার ইতিহাসও বলে সেটাই, তারা অনেক বেশি লোকের সহানুভূতি অর্জন করে ফিরে আসবেন। হয়তো সেক্ষেত্রে বিজেপি যতটা এগোচ্ছিল তার থেকে অনেকটা পিছিয়ে যাবে। কিন্তু এই ঘটনার পর গোটা ব্যাপারটা আলোচনার মধ্যে একটা প্রাসঙ্গিকতার জায়গায় চলে এলো, এটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে। এবার খেয়াল করে দেখুন একজন বিচারপতিও সেই লাইনেই কিন্তু প্রতিক্রিয়া দিচ্ছেন, বলছেন রাজ্যপাল কেন সক্রিয় হচ্ছেন না। এই বিচারপতির প্রতিক্রিয়া শুনেই মনে হচ্ছে যে তদন্তকারীদের এই বাধা দেওয়ার বিষয়টা না আদালত ভালো চোখে দেখছেন। এটা তো সাম্প্রতিককালে আমরা অবশ্য সব ক্ষেত্রেই দেখছি। এই যে বিচারপতি অমৃতা সিনহা তিনি শেষ পর্যন্ত যে কড়া নির্দেশ দিয়েছিলেন তারপরেই তো ওইভাবে যিনি পিজি হাসপাতালের ঘেরাটোপে নিশ্চিন্তে ছিলেন এতদিন ধরে 4-5 মাস ধরে, সেই কালীঘাটের কাকুকে রাতারাতি তুলে নিয়ে গিয়ে তার গলার স্যাম্পেল নেওয়া সম্ভব হলো। এবং সেক্ষেত্রেও কিন্তু পর্যবেক্ষণ তাই ছিল, বিচার ব্যবস্থাকে তদন্ত ব্যাহত করার যে চেষ্টা সেটা কোনোভাবেই বরদাস্ত করা হবে না, সেটাই বলেছিলেন বিচারপতি। এবং বলেছিলেন যারা এটাতে কোনো রকম বাধা সৃষ্টি করবে বিচার ব্যবস্থা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। অর্থাৎ সব জায়গাতেই অত্যন্ত কড়া ভূমিকা নিচ্ছেন, অন্তত এই তদন্তকারীদের বাধা দেওয়ার বিষয়টাকে খুব কড়াভাবে দেখছেন বিচারপতিরা, সেটা তো বুঝতেই পারছি। যে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তার অতীতের স্টেটমেন্ট একবার খেয়াল করে দেখুন, তিনি বলেছিলেন দুর্নীতির শেষ দেখে ছাড়বেন। ফলে তদন্তকারীদের ওপর এরকম হামলা যে তিনি ভালো চোখে দেখবেন না সেটা তো পরিষ্কার। কিন্তু এটার পরে আবার তৃণমূল বলছে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের উচিত রাজনীতিতে নেমে পড়া, সরাসরি আক্রমণ করে দিয়েছে। বিচারপতি কি করা উচিত সেটা ঠিক করে দেওয়ার দায়িত্ব যারা নিয়েছেন, এবার মুশকিল হচ্ছে তারা নিজেদের দায়িত্ব সম্পর্কে কতটা সচেতন সেই প্রশ্নও কিন্তু কেউ তুলছেন। কেউ যদি অর্গানাইজ হয়ে, কারা অর্গানাইজ হয়ে করেছিল সেই খবরটা আপনারা নিন, কারা করেছিল, যারা করেছিল তারা কারা। আমি তো মনে করি যার খোঁজে গিয়েছিল তাকে আজ রাত্রির 12টার মধ্যে ইডির অফিসে এসে হাজিরা দেওয়া উচিত। রাজ্যপাল কেন এখনো পর্যন্ত কনস্টিটিউশনাল মেশিনারি ধ্বংস হয়ে গেছে এটা ডিক্লেয়ার করছেন? পুলিশের গ্রেপ্তারের কথা ছাড়ুন, পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা আছে বলে আপনার মনে হয়? তদন্ত আটকানোর জন্য এর আগে পর্যন্ত বিভিন্ন মামলা মোকদ্দমা করা হচ্ছিল মানুষের পয়সা খরচ করে, এবং কোনো অন্যায় কোনো দুর্নীতি তদন্ত করতে গেলেই, তদন্তের আদেশ দিলেই তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে চলে যাওয়া হচ্ছিল। ভারতবর্ষের গণতন্ত্রের অন্যতম স্তম্ভ বিচার ব্যবস্থা। সেই বিচার ব্যবস্থার ধারক বাহক যারা, তাদের মধ্যে একজন জনৈক মিস্টার গাঙ্গুলি। তিনি প্রকাশ্যে তদন্তকারী সংস্থার অফিসারদের বলছেন যে তুমি কেন বোমগুলি ব্যবহার করোনি, তুমি কেন রিভলভার চালাওনি। আমি অবিলম্বে অনুরোধ করব যাদের এই বিষয়গুলো দেখা উচিত তারা এই বিষয়গুলো দেখবেন এবং তার এই বক্তব্য নিয়ে যথাযথ পদক্ষেপ নেবেন। তদন্তকারী সংস্থা যদি আক্রান্ত হয় তাহলে তদন্তের যে বন্দোবস্ত তাকেই বাতিল করে দেওয়া হয়। আমাদের যে দেশের আইন এবং সংবিধানের যে বিধি ব্যবস্থা সেটা কার্যত খর্ব করা হয়। এটা সবাই বুঝতে পারছেন, যারা চোর, যারা চুরি করেছে, যারা লুটেরা, তারা রাজত্ব চালাচ্ছে। এরকম কড়া পর্যবেক্ষণ দেওয়ার পর কল্যাণীর থেকে কলকাতায় ফিরে আহত ইডি আধিকারিকদের দেখতে হাসপাতালে গেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। 11ই সেপ্টেম্বর 2023 ট্রেন দুর্ঘটনায় আহত এক কলেজ ছাত্রীকে দেখতে হাসপাতালে গেছিলেন তিনি, বিচারপতি গঙ্গোপাধ্যায় চলে গেছিলেন। আসলে বিচার ব্যবস্থাকে তো আমরা সবসময় ধরা ছোঁয়ার বাইরে দেখেই অভ্যস্ত। আমাদের কাছে না বিচারপতির এই নতুন রূপটা একটু অন্যরকম লাগারই কথা, সবাই ঠিক হজম করতে পারে না, বোঝাই যাচ্ছে। আসলে আইনি ঘেরাটোপে থাকা সত্ত্বেও
বিচারপতি গঙ্গোপাধ্যায়কে অন্যরকম চোখে দেখেন বলেই তো সুপার নিউমেরারি চাকরি প্রার্থীরা তার বাড়িতে চলে গেছিলেন এই অত রাত্রে। তিনিও নেমে এসেছিলেন, তাদের সাথে কথা বলেছিলেন। বেশ কিছু ব্যতিক্রমী সিদ্ধান্ত তিনি নিয়েছেন এবং সেই একের পর এক সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে কিন্তু একটা জিনিস তো পরিষ্কার হয়েছে যে চারপাশে এই যে কত বড় একটা কি বলবো দুর্নীতির জালে আমরা জড়িয়ে রয়েছি, সেটা অন্তত সেই জালটা শেষ পর্যন্ত সে জালে কারা আছেন, কারা জাল পেতেছেন, সেগুলো তো বিচারে যা সাব্যস্ত হবে, যা প্রমাণ করা যাবে সেটা আলাদা কথা। কিন্তু এই ধারণাটা তো আমাদের তৈরি হয়েছে, আমরা তো জানতে পারছি যে কিভাবে আমরা আমাদের চাকরি বাকরিগুলো কিছু লোক নিয়ে নিয়েছে, এটা তো আমরা জানতে পেরেছি। তাই নেতারা যতই বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এই অন্যরকম ভূমিকাটা দেখে অবাক হন, বাংলার মানুষ নিশ্চয়ই আর অবাক হচ্ছে না, জানেন তো। তাদের কাছে এটা এমন একটা জায়গা যেখানে গেলে তাদের প্রার্থনা সফল হবে বলে তারা মনে করেন। আমরা তো এইটা মানে সবার কাছে, মানে যার কাছে গেলে প্রার্থনা সফল হবে ভাবি, তার কাছেই প্রার্থনা জানাতে যাই, তাই না? আজকেও তো তাই দেখলাম। আজ নৈহাটির বড়মার মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন অর্জুন সিং। কার জন্য জানেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। আজ নাকি মুখ্যমন্ত্রীর জন্মদিন। বড়মার মন্দিরেই এর আগে পুজো দিতে গেছিলেন পার্থ ভৌমিক, আরেক মন্ত্রী। তারিখটা ছিল নভেম্বরের 7 তারিখ। সেদিন আবার ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। শুধু পুজো দেননি রাজ্যের শেষ মন্ত্রী পার্থ ভৌমিক, সেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মঙ্গল কামনা করে যজ্ঞও করেছিলেন। আর আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন ধরে নিয়ে আর কি ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং পুজো দিলেন, সুস্থতা কামনা করলেন, বললেন তৃণমূল নেত্রী যেন দেশের সর্বোচ্চ জায়গা মানে প্রধানমন্ত্রীত্বের কাছাকাছি পৌঁছতে পারেন, সেজন্যই তিনি বড়মার কাছে প্রার্থনা করেছেন। মায়ের কাছে আমরা এটাই চাইলাম যাতে মাননীয় মুখ্যমন্ত্রী ভারতবর্ষে একটা সর্বোচ্চ জায়গা পৌঁছন, যে জায়গা থেকে উনি মানুষের সেবা করেন। প্রধানমন্ত্রী 1 নম্বর যদি কেউ দাবিদার আছে তখন ভারতবর্ষের রাজনীতিতে উনি আছে। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ, আজকে তার জন্মদিন। সেই জন্মদিন উপলক্ষেও আজকে আমরা বড়মার কাছে প্রার্থনা করলাম, আমরা যজ্ঞ করলাম যাতে তিনি দীর্ঘায়ু লাভ করেন। দেখুন, অর্জুন সিংয়ের প্রার্থনা যখন জনসমক্ষে এসেই গেছে তখন এটা তো আশা করতেই পারি যে পার্থ ভৌমিকরাও তার প্রার্থনাটা শুনলেন। এমনিতে দেখুন এর মধ্যে দিয়েও তৃণমূলের প্রবীণ নবীন বিষয়টা পরিষ্কার। পার্থ ভৌমিকরা তারা অভিষেকের জন্য প্রার্থনা করেছে না অর্জুন সিং তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য প্রার্থনা করলেন। প্রার্থনা সবাই করতে পারেন নিজের জন্য, সবাইকে সবার জন্য প্রার্থনা করতে হবে এরকমও কেউ মাথার দিব্যি দেয়নি। কিন্তু অর্জুন সিংকে পছন্দ করুন চাই না করুন, তার এই যে প্রার্থনার কথাগুলো সেগুলো কিন্তু আমার ধারণা সেচ মন্ত্রী খুব পছন্দ হবে, জানেন তো। মানে অর্জুন সিংয়ের প্রার্থনা যদি ফলে যায়, মানে মমতা বন্দ্যোপাধ্যায় যদি সত্যিই প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ পান, তাহলে তো পার্থ ভৌমিকের প্রার্থনাও সফল হবে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হলে রাজ্যের মুখ্যমন্ত্রীর কুর্সিতে তারই তো অভিষেক হওয়ার কথা, তাই না? অভিষেকের যার জন্মদিনে গত নভেম্বরে পুজো দিতে গিয়েছিলেন পার্থ ভৌমিক। তাই অর্জুনের প্রার্থনা পূরণ হওয়ার মানে একসঙ্গে দুটো প্রার্থনা সফল হওয়া। নেতারা একসঙ্গে এত লক্ষ্য পূরণ করতে পারেন বলেই তো তারা আমাদের থেকে আলাদা, জনতার থেকে দেবতা। সবার দুয়ারে নেতারা এক ঢিলে অনেক পাখি মারতে চান, কিন্তু মুশকিল হচ্ছে অর্জুন সিং তো সম্পূর্ণ ভুল দিনে প্রার্থনা করলেন। যতদূর জানি আজ মমতা বন্দ্যোপাধ্যায় সত্যিকারের জন্মদিন নয়, গোড়াতেই যদি এত বড় গণ্ডগোল হয়ে যায় তাহলে প্রার্থনা পূরণ হবে তো? মানে রাজনৈতিক আশীর্বাদ থাকলে অবশ্য সবই সম্ভব। হাওড়ার গড়চুমেকে নাকি দামোদরের পাড় কাটা হচ্ছে, অভিযোগ যে স্থানীয় ব্যবসায়ী দুলাল দাস তার রিসর্টে বসানো গাছগুলো সেগুলোতে জল দেবেন, অত দূর থেকে জল নিয়ে আসা বা এখান থেকে পাম্প টাম্প বসিয়ে জল তুললে তো কারেন্ট খরচ, অনেক ঝামেলা।
তার থেকে একদম পাড় কেটে দামোদরকে তার রিসর্টের কাছে নাকি তিনি নিয়ে এসছেন, এটাই অভিযোগ। কতটা কনফিডেন্স থাকলে এই সমস্ত করা যায় বলুন তো? কনফিডেন্স আছে বলেই তো ওই দুলাল দাসের স্ত্রী আমাদের রিপোর্টারকে ভয় দেখিয়েছিলেন, বলেছিলেন কুকুর লেলিয়ে দেবেন। বোঝেননি TV9 বাংলা বাঘের ঘরে ঢুকে খবর করতে অভ্যস্ত। অনুব্রত মণ্ডল, যাকে ফিরহাদ হাকিমের মতো তৃণমূল নেতারা বাঘ বলেছিলেন, সে অনুব্রত মণ্ডলও তো বুঝিয়েছিলেন আমাদের তিনি পছন্দ করেন না। তারপরেও কিন্তু আমরা অনুব্রত মণ্ডলের একটা খবরও মিস করিনি। বাঘকে যারা ভয় পায় না তারা কুকুরে ভয় পাবে, এটা একটু বাড়াবাড়ি রকমের একটু আন্ডার এস্টিমেট করা হয়ে গেল না আমাদের? নদী নিয়ে মাতব্বরি চলছেই। চন্দ্রকোনায় কেঠিয়া নদীর ওপরেই রাস্তা বানিয়ে দিয়েছে পঞ্চায়েত। বন্যায় বারবার কাঠের সেতু ভেঙে যায়, এত হ্যাপা পোষায়। তাই সহজ সমাধান, নদীর বুকেই মাটি ফেলে উঁচু রাস্তা। পশ্চিম মেদিনীপুরের ছবি দেখলেন, এবার হাওড়ার দুরবস্থা দেখুন। রিসর্টে জল পৌঁছতে দামোদরের পাড় কাটা চলছে। কোদাল টোদাল চালিয়ে নয়, একেবারে মেশিন লাগিয়ে। শ্যামপুর 2 নম্বর ব্লকে গড়চুমুখ পরিচিত পর্যটন কেন্দ্র। এই তল্লাটে একের পর এক হোটেল, রিসর্ট তৈরি হচ্ছে। দামোদরের ধারে এরকম একটি রিসর্ট তৈরি করছেন স্থানীয় ব্যবসায়ী দুলাল দাস। রিসর্ট তো না, বেআইনি কাজের নাকি আখড়া। বাগানের গাছ জল দেওয়ার দরকার, তাই মাটি কেটে নদীকেই রিসর্টের আরও কাছে নিয়ে যাওয়ার ছক। ঠিক কতটা প্রভাবশালী হলে দামোদরের পাড় মেশিন দিয়ে কাটা যায়? উত্তর খুঁজতে রিসর্টে যায় TV9 বাংলা। ঢুকতে না ঢুকতেই হুমকি। দুলালের স্ত্রী হুমকি দেন, বলেন কুকুর লেলিয়ে দেবেন। বেআইনি কাজ চলছে, সে খবর চাপা থাকছে না বলে কুকুর ছেড়ে দেওয়ার হুমকি। মাথায় কাদের হাত থাকলে এতটা সাহস দেখানো যায়? দামোদরের নদীর উপরে রিসর্ট বানিয়ে যেমন খুশি দামোদরকে ব্যবহার করা এবং এখান থেকে লক্ষ লক্ষ টাকা রোজগার করা, এই রোজগারের একটি অংশ তৃণমূলের নেতাদের বাড়িতে পৌঁছে দেওয়া। এই মহিলা এবং দুলালবাবু বিরুদ্ধে অবিলম্বে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি আবেদন করছি। শ্যামপুর 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতির আশ্বাস, বিডিও BLROকে বিষয়টা জানাবেন। আমাদের জল কেটে কেউ নিয়ে চলে যাবে মাটি বা কেটে বাড়িয়ে নেবে, এরকম তো আমরা কখনো শুনিনি। BLRO সাহেবকে আমরা নিশ্চয়ই বলবো, বিডিও সাহেবকেও বলবো। নদী নিয়ে এত বড় মাতব্বরি চলছে, এতদিন সে খবর পঞ্চায়েত সমিতির সভাপতির কাছে পৌঁছয়নি। নদীর পাড় কাটার জন্য মামলা দায়ের হবে কি? প্রশাসন নড়ে চড়ে বসবে কি? পঞ্চায়েত সমিতির সভাপতি বলছেন তারা BLRO অফিসে বিষয়টা জানাবেন। তার মানে ব্যবসায়ের বিরুদ্ধে তৃণমূলই প্রশাসনের দ্বারস্থ হবে। এবার কি হবে? শাসক নেতাদেরও কি ওই কুকুরের ভয় দেখাবে দুলাল দাসের পরিবার? আমাদের লক্ষ্য অবশ্য একটাই, জানেন তো, দামোদর রক্ষা পাক। আসলে এই রকম কেটে কুটে ইচ্ছে মতো নদীর যদি খাদ বদলে দেওয়া হয় না, তাহলে অনেক কিছু বদলে যেতে পারে। নদীর গতি মানে প্রকৃতির ওপর খদ্দারি তো, সেটা করতে গেলে অনেক সময় আমাদের নিজেদের জন্যই আমরা অনেক বিপদ ডেকে আনতে পারি। কারণ আমরা দেখেছি কিন্তু এই নদীর ওপর মানে প্রকৃতির ওপর এই যে খবরদারি করতে যাওয়ার ফল, প্রকৃতি কিন্তু খুব খারাপভাবে প্রতিশোধ নেয়। তাতে ভুক্তভোগী কিন্তু আমরাই হই। ফলে আমাদের শুধু একটা সিম্পল প্রার্থনা, খাওয়ার তো অনেক কিছুই আছে, নদী গিলে নাই বা খেলেন, না হলে আবার কোনো দিন নদী বাঁচাতে না তদন্তের নির্দেশ দিতে হয়, তাহলে আবার থানা পুলিশ বা ED CBI কখন যে আবার কোন শাহজাহানের সাম্রাজ্যে হানা দেবেন, আর এখন শাহজাহানদের সাম্রাজ্যে হানা দিলে আবার কি হয়, মানে কোথায় তিল থেকে কোন তাল হয়ে যাবে, এই খাল থেকে কোন বিল তৈরি হয়ে যাবে, কেউ জানে না কিন্তু।